কথা শোনা একদম তো ঠাড়া হলে আমি জি জি এডিটই অনেক আমার স্যার জানিছেন আপনারা অফ করে রাখেন, আপনাদের তো অফ দরকার নেই, আপনারা অফ করে রাখেন। হ্যাঁ আচ্ছা, এইখানে একটু দেখেন তো, এইখানে সর্বপ্রথম আপনারা কি দেখতে পারতেছেন এই ম্যানুপুলেশনটার মধ্যে? বলেন তো ম্যানুপুলেশনটা কি দেখা যায়? হ্যাঁ ম্যানুপুলেশন মানে বলছি ম্যানুপুলেশন বলে দিই, ম্যানুপুলেশনটা হচ্ছে 3টা থেকে 4টা বা 5টা থেকে 6টা 7টা থেকে 8টা একাধিক ইমেজকে একটা ইমেজে কনভার্ট করাই হচ্ছে ম্যানুপুলেশন। এইখানে কয়টা ইমেজ হচ্ছে বলতে পারবেন? প্রথমে হচ্ছে আমার আকাশ আছে, তারপর একটা কাপ আছে, স্যার সাউন্ড আর বোঝা আমরা যে যাচ্ছে? টেবিলটা চিনি না এটাকে আমরা উড বলি, WOOD। এইটা এখন চশমা আছে না তো সমস্যা হবে না। আচ্ছা, এইটাকে যে টেবিলের মতো দেখা যাচ্ছে না, এটাকে আমরা উড বলি। আবার এই উড অন্য কোনো উড ভাইবেন না, উড বা উড এইটার জন্য কিছু না, WOOD এটাকে বলি আমরা উড। এখন এই উডটা দেখেন সর্বপ্রথম একটা ফোকাস দিতে গিয়ে আমাকে হয়তো বা কোনো ক্লায়েন্ট বলে দিচ্ছে যে আপনি এমন একটা ম্যানুপুলেশন করেন যে ম্যানুপুলেশন দেখাবে কাপের উপরে মানুষ কিছু বসে আছে বা সে তার মতো করে হচ্ছে দেখাশোনা করতেছে, যে মানুষটা বসে আছে দেখেন ও কিন্তু আমার টাইপের ম্যানুপুলেশন না, এটা দেখা যায় এটা হচ্ছে সামার টাইপের ম্যানুপুলেশন। মানে আপনি নদীর ধারে বা সমুদ্রে বা গরমের সময় যে আপনি বাইরে ঘুরতে যান না, এই টাইপের হচ্ছে ডিজাইন, এইটাকে আমরা ম্যানুপুলেশন বলি। আমাদের এটাই স্যার আচ্ছা, এইখানে আপনার মেইন ফোকাস কোনটা বলতে পারবেন? এই ম্যানুপুলেশনটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার চোখে কি দেখা দিতেছে? অবশ্যই কাপটা, কাপ আমরা দেখতেছি না, এইটা হচ্ছে আমরা কন্ট্রাস্ট বলি। একটু যে আপনাদেরকে বুঝাইলাম, আমরা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে একটা ডেকোরেশনের মধ্যে একটা অর্নামেন্ট দিয়ে সাজানোর মধ্যে সর্বপ্রথম আপনি যেইটা দেখবেন সেটাও কিন্তু আমাদের কন্ট্রাস্ট। আপনি যখন বাজারে যান বা আপনি যখন কোনো জিনিস কিনতে যান, সর্বপ্রথম আপনার ওই দোকানের মধ্যে যে কোনো একটা জিনিস চোখে আটকায় যায় না? সেটা আপনি কি দেখে আটকায়? হয় ডিজাইন, না হচ্ছে কালার। তাহলে এইটাকে আমরা বলি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কন্ট্রাস্ট একই জিনিস, বুঝতে পারছি? আপনার এই ম্যানুপুলেশনটা এনএসডি এর মধ্যে আপনার আসবেই। আপনাকে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, আপনাকে হচ্ছে এমনিতেই হচ্ছে প্র্যাকটিক্যালও দিতে পারে যে আপনি একটা ম্যানুপুলেশন করে দেন। একাধিক ইমেজকে একটা ইমেজে কনভার্ট করাই হচ্ছে ম্যানুপুলেশন। আমরা যখন একটু জুসের বা হচ্ছে প্রোডাক্টের কোনো ম্যানুপুলেশন দেখি না, অ্যাড দেখি না, যে একটা হুট করে প্রোডাক্ট একটা পাহাড়ের উপর পড়ে গেল, ওই বোতলটাই আমাদের বড় লাগে প্লাস হচ্ছে পাহাড়গুলো ছোট ছোট, এটা দেখি না? এটাকে আমরা প্রোডাক্ট ম্যানুপুলেশন বলি। ম্যানুপুলেশন কয়েক প্রকার হয়, একটা হচ্ছে প্রোডাক্ট ম্যানুপুলেশন, একটা হচ্ছে পোস্টার ম্যানুপুলেশন, একটা হচ্ছে শুধু ম্যানুপুলেশন। পিছনের জনের নাম কি? সামিরা। আপনার হাতে ফোন? হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, আপনাদের এই ম্যানুপুলেশনটা কিন্তু কয়েক প্রকার হয়। আমরা যখন এই ম্যানুপুলেশনটা করব এটা কিন্তু ইলিস্ট্রেটরে হবে না, এটা আপনাকে অবশ্যই ফটোশপে করতে হবে। আমরা যখন ফটোশপে কাজ শুরু করব তখন এই ম্যানুপুলেশন গুলো করবো। আর ম্যানুপুলেশন করার জন্য আপনাকে 3টা থেকে 4টা বা 5টা থেকে 6টা ইমেজ আগেই কালেক্ট করে রাখতে হবে। আপনাকে যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমার একটা ম্যানুপুলেশন দরকার, শুধু আপনাকে শুনতে হবে আপনি কিসের ম্যানুপুলেশন করতে চাচ্ছেন বা কেন ম্যানুপুলেশন করবেন বা কি ধরনের ম্যানুপুলেশন করতে চাচ্ছেন। সে যদি বলে দেয় আমার একটা জুসের প্রোডাক্ট বের করছি,
সেইটার জন্য আমি একটা ম্যানুপুলেশন চাচ্ছি, ম্যানুপুলেশন পোস্টার ডিজাইন চাচ্ছি, তাহলে আপনাকে কি কি নিতে হবে? আমরা ভাবতে পারি যে একটা প্রোডাক্ট নিলেই হয়ে যেতেছে বা একটা জুসের বোতল নিলেই হচ্ছে, কিন্তু আমার তো জুসের বোতল দিয়ে ম্যানুপুলেশনটা হচ্ছে না। একটা জুসের বোতলটা এইটা আমাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে, বা আমার ডিজাইনের ক্ষেত্রে আমি মনে করতেছি আমার ওই জুসের বোতলটা হইলেই হচ্ছে, কিন্তু আমাকে তো ডেকোরেশন করতে হবে। শুধু অবজেক্ট অবজেক্ট তো না, ওইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আমাদের হচ্ছে প্রোডাক্টটা যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট, বাকি যা কিছু থাকবে সেটা আমাদের অবজেক্ট বলতে পারি, আমরা অর্নামেন্ট বলতে পারি, আমরা এলিমেন্ট বলতে পারি। ডিজাইনের ভাষায় এলিমেন্ট বা অর্নামেন্ট বা ডেকোরেটেড করার জন্য যে ফাইলগুলো দরকার হয় সেইটা। বুঝতে পারছি? এখন মেন জিনিস হচ্ছে আমি মনে করলাম আমার ক্লায়েন্ট বা হচ্ছে আমার ডিজাইনের ক্ষেত্রে একটা প্রোডাক্ট আমার দেওয়া শেষ, তাহলে ওই প্রোডাক্টটা দিয়েই তো আমি ডিজাইনটা করতে পারি। তাহলে চাইলেই তো এই ডিজাইনটা সেই ক্লায়েন্ট বা বায়ার বলেন বা যে কোনো কোম্পানি বলেন, উনি তো নিজেই বানাইতে পারে, তাহলে আপনাকে কেন হায়ার করবে? অবশ্যই সে চাবে যে আপনার ওই প্রোডাক্টটাকে আরো যেন সুন্দর করে মানুষের কাছে পৌঁছাই দিতে পারেন, ওই ডিজাইনটাকে যেন আরো সুন্দর দেখাইতে পারে, এই জন্য না? তাহলে আমাকে ভাবতে হবে আমি প্রোডাক্ট তো নিলাম, প্রোডাক্ট নেওয়ার পাশাপাশি এই জুসের বোতলের সাথে আপনার কি কি আরো অ্যাড করলে আমার পোস্টার ডিজাইনটা ভালো লাগবে। আমি তো এখানে উড আপ দিলেই হয়ে যাইতো, তাহলে আমি কেন এখানে এতগুলো অর্নামেন্ট ব্যবহার করছি? দেখেন এখানে ধোয়া টাইপের কিছু উঠতেছে না, এগুলাকে আমরা ফগ ব্রাশ বলি, ফগ ব্রাশ বা হচ্ছে স্মোক ব্রাশ। আমরা এইগুলা এই ব্রাশ ব্যবহার করছি এইখানে, যাতে এই বোঝাচ্ছে কি আমি সামার টাইপে ঘুরতে গেছি, মানে আমার গরম যথেষ্ট পরিমাণের বেশি, এই জন্য আমি ঘুরতে গেছি আর পিছন থেকে ধোয়া উঠতেছে। এইটার দুইটা কারণ দেখাচ্ছে, এক হচ্ছে আমি চায়ের কাপড় উপরে বসে আছি, আর এক হচ্ছে এইখানে গরম বেশি। আপনার ডিজাইনের মেন জিনিস বুঝতে হবে আপনার সাবজেক্ট কোনটা, সাবজেক্ট দিয়ে আপনি কি বুঝাচ্ছেন। আর সাবজেক্ট যদি বুঝতে না পারেন তাহলে আপনার কোনোদিনও ডিজাইন হবে না। আপনাদের পিছনে ব্যানারটার মধ্যে সর্বপ্রথম চোখ কোনটা যায় দেখেন তো? তবু উদ্বোধন না, কেন যাইতেছে? ওইটা হাইলাইটের জন্য না, ওইটার কালারটা চেঞ্জ করার জন্য আপনার সর্বপ্রথম ওই কালার মানে চোখটা ওইখানে যাইতেছে। তার মানে যে ব্যানারটা ডিজাইন করে দিছে সে জানতো যে শুভ উদ্বোধন লেখাটাই আমার সর্বপ্রথম দরকার, আর শুভ উদ্বোধন লেখা করা মানে সে আমার দেশের 48 জেলার লেখাটাও লাইনটা করে ফেলবে, করবে না? আপনি শুভ উদ্বোধন লেখাটা সর্বপ্রথম কিন্তু আইসা দেখছেন, আপনি কিন্তু সুনামগঞ্জ বা অন্যান্য কিছু করেন নাই। সর্বপ্রথম আপনি যখন শুভ উদ্বোধন লেখাটা পড়ছেন, তারপরে আপনি দেশের 64 জেলায় চলে গেছিলেন, তারপরে আপনি আসছেন কোথায়? জেলা সুনামগঞ্জ। এরপরে আপনি আসছেন যে আজকে আসবে কে কে। 3-4টা প্যারা শেষ হয়ে গেছে না? ডিজাইনের মেন হচ্ছে আপনার যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টকে আপনি কতটুকু হাইলাইট করতে পারতেছেন, আর হাইলাইট করতে পারলে আপনি বাকি ডিজাইনগুলো অটোমেটিক করতে পারবেন। এইখানে আমার উড কিন্তু সর্বপ্রথম হাইলাইট করার দরকার ছিল, কেন বলতে পারবো? কারণ আমি তো উডের উপরে রাখছি। দেখেন এইখানে কাপ আর উড 50-50 আপনার চোখ যাচ্ছে, একবার আপনার উডের উপরে চোখ যাইতেছে, একবার আপনার কাপের উপরে যাইতেছে না? ওখানে 50-50 চান্স আছে। কিন্তু আমি যদি এখানে উডটা না দিয়ে শুধু ওই কাপটা রাখতাম বা নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতাম, আমার কিন্তু আর কোথাও চোখটা যাইতো না, অটোমেটিক আমার কাপের চোখটা পড়ে যাইতো। আপনার মেন জিনিস হচ্ছে ডিজাইনে ফোকাসটা বুঝতে হবে যে আপনি কোন এলিমেন্টের উপরে সব থেকে ফোকাসটা বেশি দিবেন। এইটা যতক্ষণ সাজাইতে পারবেন না ততক্ষণ আপনি কোনো ডিজাইনই করতে পারবেন না। আর কোনো কমেন্ট আছে? কোনো কমেন্ট আছে পড়া? হ্যালো স্যার, আদাব স্যার। হ্যালো আদাব স্যার। স্যার আমাদের, আমি শ্রীমঙ্গল থেকে বলছি স্যার। আমাদের এখানে সারাদিন ধরে আজকে কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে আসছে, আমি এই মাত্র কানেক্ট হয়েছি স্যার। কারেন্ট ছিল না, এইমাত্র জয়েন করলাম। তারপর এখন স্যার আমি কানেক্ট হয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। জি। আচ্ছা এইটা কি বলতে পারবেন, এইটা আমাদের কি পোস্টার ডিজাইন, কি টাইপের পোস্টার ডিজাইন বলেন? এটা আমার কি টাইপের পোস্টার ডিজাইন হতে পারে? এটা স্যার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বুঝলাম, কিন্তু এইটা আসলে আমার কিসের জন্য? এইখানে একটা ছোট্ট করে লেখাই আছে, কিন্তু আপনারা লেখাটা কেউ দেখতেছেন না। প্রফেশনাল আমি বলে দিই, এইটা হচ্ছে প্রমোশন না, এইটা হচ্ছে আপনার যে আমরা যে স্কুলে যাই না, এডুকেশনাল পোস্টার ডিজাইন। দেখেন ছোট্ট করে ওইখানে একটা স্কুল লেখা এক করা আছে। এইটা যে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন বা পোস্টার ডিজাইন আমরা সবাই বুঝতেছি, কিন্তু এটা আসলে স্পেসিফিক ভাবে কিসের পোস্টার ডিজাইন আমরা কেউ বলতে পারলাম না। আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এক হচ্ছে এখানে স্কুল লেখাই আছে আমার, তার মানে এটা এডুকেশনাল পোস্টার ডিজাইন, প্লাস হচ্ছে একটা ছোট বাচ্চা আছে সে ব্যাগ সহকারেই আছে, তাহলে আপনার এখানে দুইটা টার্গেট থাকতে পারে, একটা হচ্ছে এলিমেন্ট আরেকটা হচ্ছে সাবজেক্ট। আমার এখানে সাবজেক্ট কিন্তু এখানে দুইটা, একটা টেক্সট
আরেকটা স্টুডেন্ট। তাহলে এইটা আমার এডুকেশনাল পোস্টার ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তো আমার সবগুলাই, সম্পূর্ণ ক্যাটাগরিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কিন্তু এটা আমার এডুকেশনাল পোস্টার ডিজাইন। অবশ্যই আমি কিছু স্কুল ভিত্তিক বা কোনো পড়াশোনা ভিত্তিক পোস্টার ডিজাইন করতেছি, এই জন্য তো আমি এখানে স্কুল সহ ব্যাগ সহ তাকে অ্যাড করছি, প্লাস এইখানে টেক্সটও দেওয়া আছে আমার যে ব্যাক টু স্কুল, আপনি স্কুলে ব্যাক আসেন। এইটা হচ্ছে আমাদের কিছু ট্রেন্ডিং নিচ থাকে, সেই নিচের উপরে কালেক্ট করা হয়। ব্যাক টু স্কুল বা হচ্ছে 100 ডেজ স্কুল, এগুলা কিন্তু একটা ডিজাইনের নিচ। আমরা নিচ সাধারণত দুই প্রকারে বিভক্ত করি, একটা হচ্ছে ট্রেন্ডিং নিচ, আরেকটা হচ্ছে এভারগ্রিন নিচ। ট্রেন্ডিং নিচ যেটা, সেটাকে আমরা হলিডে নিচও বলে থাকি। বলে দেই, জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের ডিসেম্বর কত মাস হয়, 31শে মার্চ মানে 31শে ডিসেম্বর পর্যন্ত, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন এক একটা হচ্ছে আমাদের এভারগ্রিন নিচ। আর মাস ভিত্তিক যে ট্রেন্ড গুলো হয় সেটা হচ্ছে আমাদের হলিডে নিচ বা হচ্ছে ট্রেন্ডিং নিচ। নিচ সাধারণত দুই প্রকার হয়ে থাকে। আপনাদের ডিজাইনে অনেক সময় ফন্ট ব্যবহার করার জন্য ভাইবাতে জিজ্ঞেস করতে পারে, আপনারা ডিজাইনে ফন্ট কয় ধরনের ব্যবহার করেন। ফন্ট কিন্তু আমাদের সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে সেরিফ আর একটা হচ্ছে সান সেরিফ। কিন্তু প্রকার ভেদে অনেক সময় আমাদের বোল্ড ফন্টটাও চলে আসে। বুঝছি ফন্ট কয় প্রকার, যেমন একটা হচ্ছে সেরিফ আরেকটা হচ্ছে সান সেরিফ। এখন বলি সেরিফ আর সান সেরিফের ভিতরে কয়েকটা প্রোডাক্ট থাকে, যেমন হচ্ছে আমরা যখন সার্টিফিকেট দেখি না, সার্টিফিকেটের মধ্যে কিছু আঁকাবাঁকা লেখা দেখি না, এইটাকে আমরা সেরিফ বা সান সেরিফের ভিতরে কনভার্ট করতে পারি, কিন্তু একটু কষ্ট করে আমরা এইটাকে বলি কি ক্যালিওগ্রাফি। বুঝছি, এইটাকে আমরা ক্যালিওগ্রাফিতে ট্রান্সফার করে দেই, কারণ আঁকাবাঁকার যে লেখাগুলো হয় এগুলাই হচ্ছে ক্যালিওগ্রাফি। আমরা ইসলামিক কোনো লেখা লিখি না, দেখি না যে অনেক হচ্ছে আরবি সুন্দর মতো লেখা থাকে, এইটা হচ্ছে অ্যারাবিক ক্যালিওগ্রাফি। বুঝছি, হ্যাঁ এইটা মাস ভিত্তিক বা যে কোনো কিছু। দেখেন এই পোস্টার ডিজাইনের মধ্যে এনারা কালার কয়টা ব্যবহার করছে, 3টা। এইখানে হলুদ কালার আছে একটা, সাদা কালার আছে একটা, নীল কালার আছে একটা, কিন্তু এইখানে নির্দিষ্ট কোনো কিন্তু কালার একটাতে সলিড কালার রাখে নাই, শুধু সাদা কালারটাই আমার সলিড আছে, বাকি যে 2টা কালার আছে 2টাতেই গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। কেন দেখাও আছে আপনাকে বলি, দেখেন ব্লু কালার এইখানে একটু ডার্ক দেওয়া আছে না, এইখানে এসে একটু হাইলাইট হয়ে গেছে, তার মানে আমাকে এখানে গ্রেডিয়েন্ট একটা কালার সে ব্যবহার করছে। হলুদ কালারও সেম, দেখেন হলুদ কালার এই দিকে একটু হাইলাইট হয়ে আছে, এখানে আসার পর মনে হচ্ছে আরেকটা টেক্সচার অ্যাড করে দিছে। কেন দিছে, যাতে আমার ডিজাইনটা ভালো লাগে। একটা ডিজাইন থেকে আমরা চেষ্টা করবো সবসময় 3টা-4টা ভেরিয়েন্ট নিয়ে আসার জন্য, তবেই আমার ডিজাইন ভালো হবে। আমার সর্বপ্রথম ডিজাইন কি করতে হবে, 10টা যে ডিজাইন থাকবে ওই 10টা ডিজাইন থেকে আমরা ট্রাই করবো 5টা ডিজাইন যেন বের করতে পারি, 5টা ডিজাইন থেকে আমি যেন 2টা বের করতে পারি, আর ওই 2টা থেকে যেন একটা ডিজাইন আমি নিজে থেকে বের করতে পারি। বুঝতে পারছি। আপনাদেরকে হচ্ছে ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করবে RGB পূর্ণরূপ কি, কেউ রেড গ্রিন। আচ্ছা এই 3টা কি সলিড কালার নাকি এই 3টা অন্যান্য কালার, আপনাদের জিজ্ঞেস করবে। হ্যাঁ সলিড কালার। আচ্ছা এই সলিড কালার কেন হয়, আমরা আগে যখন ডিজাইনের কাজ করতাম CMYK কে নামের একটা অপশন ছিল, এই অপশনটা এখন আমাদেরকে ক্লায়েন্ট দেয় না, বা এখন কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয় না CMYK কে প্রিন্ট করার জন্য। CMYK কে কেন প্রিন্ট করতাম আর RGB তে কেন প্রিন্ট করি, কেউ জানি? যারা অনলাইনে আছেন আপনারা কেউ জানেন? যারা অনলাইনে মিডিয়া আছেন আপনারা কেউ জানেন? CMYK স্যার ওই অনলাইনে প্রিন্টের যারা জন্য মিডিয়া যুক্ত আছেন তারা জানেন? এর জন্য হ্যাঁ প্রিন্ট করার জন্য CM ব্যবহার করা হয়। হ্যাঁ তারপর আচ্ছা বলে দিই শুনেন, শুনেন RGB যে আমরা যে প্রিন্ট গুলা করি না, আগে যে CMYK প্রিন্টটা ছিল, এই CMYK প্রিন্ট এখন আর দরকার হয় না। এখন দরকার হয় না তার 2টা কারণ, এক হচ্ছে আমাদের যে প্রিন্টার যে মেশিন গুলো থাকে সেটা সম্পূর্ণটাই এখন ডিজিটাল, আমাদের CMYK দিলেও সে RGB তে প্রিন্ট করে দিবে, RGB তে থাকলে RGB তেও প্রিন্ট করে দিবে। CMYK যে আমরা একবারই ব্যবহার করি না তা না, আমরা যে হচ্ছে পোস্টার যেগুলো দেখি না, একাধিক কালার গ্রেডিয়েন্ট মারা ব্রাশ দেওয়া, এই একাধিক কালার যে পোস্টারে থাকে, একাধিক কালার যে ব্যানারে থাকে, তখন আমাদের CMYK লাগবেই।
কারণ সিএমওয়াই কে যদি আমি প্রিন্ট করতে চাই একাধিক কালার দিলাম, ওইটা আরজিবি তে প্রিন্ট হবে না। আপনাকে যদি আমি 5টা কাজ একবারে দিই, আপনি 5টা কমপ্লিট করতে পারবেন? আমি যদি বলে দিই 5 মিনিটে আপনাকে কমপ্লিট করতে হবে, 5 মিনিটে কমপ্লিট করতে পারবেন? অবশ্যই একটু সময় বেশি লাগবে না? সিএমওয়াই এর কাজটা হচ্ছে এমন, আমি যদি ওই সিএমওয়াই এর ভারী ফাইলটা সর্বপ্রথম আরজিবি তে ট্রান্সফার করে দেই, একবারে প্রিন্ট হয়ে বের হবে না, কারণ আরজিবি হচ্ছে সলিড প্রিন্ট। যে কালারটা একটা কালার থাকবে বা দুইটা কালার থাকবে বা তিনটা কালার থাকবে, কিন্তু একবারেই সলিড থাকবে, কোনো ব্রাশ থাকবে না, এলিমেন্ট থাকবে না, ইফেক্ট থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। এটা আরজিবি তে আমার অনায়াসে প্রিন্ট হবে। কিন্তু এখন যে আমার ক্লায়েন্ট গুলো কাজগুলো দেয়, এখন যে আমরা পোস্টার গুলো ডিজাইন করে থাকি, সাধারণত ভাবে আরজিবি তে প্রিন্ট করে ফেলি, কারণ আমাদের ডিজিটাল প্রিন্টার এখন। আর সিএমওয়াই কে যদি একাধিক কালার আমাদের মিশ্রণ থাকে, মানে ফটোশপে যাওয়ার পর যদি আপনি একাধিক ব্রাশ মেরে থাকেন, আমাদের ফটোশপে কিন্তু ব্রাশটা বেশি ব্যবহার হয়, একাধিক যদি ব্রাশ মারি, এটাকে আমরা ইফেক্ট বলে থাকি, এই ইফেক্টটা যদি আমরা একাধিক ব্যবহার করে থাকি, তখন আমাদের সিএমওয়াই কে লাগবেই, না হলে আমার ওই ফাইলটা ধরতে পারবে না, যে কোনো একটা কালার মিস করে ফেলবে। একাধিক কালার প্রিন্ট করার ক্ষেত্রে আমরা সিএমওয়াই কে ব্যবহার করে থাকি, আর একটা থেকে দুইটা বা সর্বোচ্চ তিনটা কালার যদি সলিড কালার হয়ে থাকে, তখন আমরা আরজিবি ব্যবহার করে থাকি। বুঝতে পারছি? আমরা কি মকআপ বুঝি? মকআপ, মকআপ কেন করা হয়? আপনাদেরকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে আপনারা যে এতক্ষণ ধরে কষ্ট করে ডিজাইন আমাদেরকে করে দিলেন, বা হচ্ছে আপনি যে একটা ডিজাইন করে দিলেন, এই ডিজাইনটা আমরা মকআপ কেন করি? স্যার মকআপ করা হয় একটা ডিজাইনকে আকর্ষণীয় ভাবে উপস্থাপনের জন্য। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আর স্যার ডিজাইনের গুরুত্বটা তুলে ধরার জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্যার শিমুল, স্যার শ্রীমঙ্গল থেকে। হ্যাঁ হ্যাঁ, শিমুল আচার্য স্যার, শ্রীমঙ্গল থেকে। আপনি কোন ব্রাঞ্চের? আমি মৌলভীবাজার স্যার ব্রাঞ্চে। মৌলভীবাজার ব্রাঞ্চ। আপনি কি আমাদের ডিওয়াইডের? জি হ্যাঁ, আমি ওই যে আমাদের মোশাররফ স্যার আমাকে এড করছিলেন, আমি ফর্ম ফিল আপ করে দেওয়ার পর। আচ্ছা, বুঝতে পারছি মোশাররফ ভাই। হ্যাঁ। আপনি তাহলে আমাদের ডিওয়াইডের? জি বুঝতে পারি নাই। আচ্ছা শুনেন, আমরা মকআপ করি কেন? একটা সুন্দর একদম এক লাইনে শেষ করে দিই। আমি এতক্ষণ করে কষ্ট করে ডিজাইন করলাম, এই ডিজাইনটা আসলে আমার কেমন দেখা যাচ্ছে, বা মানুষের কাছে প্রিন্ট হয়ে বের হলে কেমন লাগবে, বা এই ডিজাইনটা ক্লায়েন্ট যখন তাদের মার্কেটে ছাড়বে, এই ডিজাইনটা সবার হাতে হাতে যাবে না, এই ডিজাইনটা আমি কতটুকু সুন্দরতম করে ফুটিয়ে তুলতে পারছি, এই ডিজাইনটা আমার কোথাও গ্যাপ আছে কিনা, এই ডিজাইনটা প্রিন্ট হয়ে বের হওয়ার পর আসলে কেমন দেখতে হচ্ছে, এইটা দেখার জন্যই আমরা সাধারণত মকআপ করে থাকি। বুঝতে পারছি? আমাদের ডিজাইন কেমন হয়েছে এটা বড় কথা না, কথা হচ্ছে আমি যে এতক্ষণ ধরে কষ্ট করে ডিজাইন করলাম, এটা ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট তারপর প্রিন্ট করবে, প্রিন্ট করার পর সবার কাছে পৌঁছাই দিবে, এই পৌঁছাই দেওয়াটা পর্যন্ত, তার হাতে যাওয়া পর্যন্ত যে প্রিন্ট হয়ে সুন্দরতম দেখা যাবে, এটাই হচ্ছে আমাদের মকআপ। এক কথায় হচ্ছে আপনি যে একটা ডিজাইন করলেন, এই ডিজাইনকে সুন্দরতম একটা দৃষ্টান্তমূলক ভাবে আপনার প্রতিস্থাপন করাটাই হচ্ছে মকআপ। আমরা মকআপ সর্বশেষে করে থাকি সাধারণত। যে এই মকআপ কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে আপনার পিএসডি মকআপ, আরেকটা হচ্ছে ম্যানুয়ালি আপনি যে জেপিজি মকআপ করেন, এই মকআপ। জেপিজি মকআপ আমরা কিভাবে করি? আমরা ইলাস্ট্রেটরে করতে পারি, আমরা ফটোশপেও করতে পারি। আমরা একটা সাধারণতভাবে একটা আর্টবোর্ড নেই, ওই আর্টবোর্ডের উপরে যদি আমরা ডিজাইনটা এনে রাখি, এইটা হচ্ছে আমাদের জেপিজি বা ম্যানুয়াল মকআপ। আর যেটা আমরা পিএসডি মকআপ করে থাকি, সেটা হচ্ছে ফ্রিপিক্স হোক বা যে কোনো ওয়েবসাইট থেকে আমরা যে পিএসডি ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে আসি, এইটা হচ্ছে আমাদের পিএসডি মকআপ। বুঝছি? আর ম্যানুয়াল মকআপটা বা হচ্ছে আপনার জেপিজি মকআপ, সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে বা ফটোশপে যে আর্টবোর্ডের উপরে ডিজাইনটা রাখি, রাখার পর আমরা দেখতে পারি যে এই ডিজাইনটা আমাদের কেমন লাগতেছে, এটা জেপিজি মকআপ বা হচ্ছে ম্যানুয়াল মকআপ। মকআপ সাধারণত আমরা দুই ভাবে প্রেজেন্টেশন করে থাকি। আবুল কাসেম, কাসেম ভাই, আবুল কাসেম, শুনেন স্যার এখন যে আমরা চায়ের কাপড়ে একটা ডিজাইন দেখলাম, ওইটা কি স্যার ইলাস্ট্রেটরে করা হয়েছে নাকি ফটোশপে স্যার? বুঝি নাই। আমি তো এখন যে স্যার চায়ের কাপের একটা ডিজাইন দেখলাম আপনি বুঝাচ্ছিলেন স্যার, এটা কি ফটোশপে নাকি
ইলাস্ট্রেটর নাকি ক্যানভাতে করা হয়েছে। আমি তো ক্লাসের শেষে যুক্ত হয়েছি, এই জন্য বুঝতে পারিনি। এইটা জি স্যার। এইটা হচ্ছে আপনার নরমালি একটা আর্টবোর্ডের উপর রাখা, এটা আপনার মেনুর মকআপ। জি আর স্যার। পিছনের যে ইটটা দেখা যাচ্ছে এইটাও হচ্ছে আপনার একটা জেপিজি ইমেজ নিয়ে এসে আর্টবোর্ডের উপরে রাখছে, তার উপরে একটা আর্টবোর্ড দিয়ে আপনার প্রেজেন্টেশনটা করা। জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা কি স্যার ওই ফটোশপে রাখছিলেন নাকি বুঝি ইলাস্ট্রেটরে নাই। করছেন? এইটা যে স্যার আর্টবোর্ডে রাখছেন, এটা কি ফটোশপে নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছেন স্যার? মানে এইটা জি স্যার। এটা আপনি ফটোশপে করতে পারবেন, ইলিস্ট্রেটরে করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে যদি আপনি ইলিস্ট্রেটরে করেন তাহলে আপনার আর কোনো আর্টবোর্ড দরকার হবে না, আর যদি ফটোশপে করেন তাহলে আপনার ফটোশপের উপরে আর্টবোর্ডের উপরে ইমেজ। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বলেন আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকের কি স্যার প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে? আমি তো স্যার দিতে পারি নাই, যদি আগে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আজকের উপস্থিতি প্রেজেন্ট কি নেওয়া হয়ে গেছে স্যার? সাগর আমার একটা ইয়ে তো পেয়ে যাবে। আপনার মৌলভীবাজার হবিগঞ্জ থেকে যারা যারা আছেন আমি বললে একটু বললেন না ভাই। জি স্যার। এখন বলার দরকার নাই, বলি আগে। আবুল কাশেম ভাই, আপনি কোথায়, হবিগঞ্জে না ইয়াতে সোনারুঘাটে? জি, আমি চুনারঘাট হবিগঞ্জ চুনারঘাট। স্যার ভালো আছে? জি, ভালো আছেন? আমার একটা নক দিয়েন তো, আপনার সাথে আমাদের কেউ কথা হয় না। জি আচ্ছা। চিনছেন? হ্যাঁ, চিনেন নাই? হৃদয় ভাই। হৃদয়ের ভাই। আচ্ছা, এখন বলেন আপনারা মৌলভীবাজার থেকে কয়জন আছেন? স্যার মৌলভীবাজার থেকে আমি আছি শিমুল আচার্য। একটু স্যার আমিও আছি প্রথমে লিখবেন হচ্ছে মৌলভীবাজার। স্যার আমি আছি মৌলভীবাজার থেকে রমজান আলী নয়ন। একটু স্যার আমি আছি মৌলভীবাজার থেকে প্রথমে হচ্ছে, আচ্ছা আপনাদের এখানে ইনবক্স একটা ইয়ে আছে, এটা একটু লিখে দেন। একটু এক এক করে আমাকে লিখে দেন। আচ্ছা, আমি না হলে বলে দিই। হ্যাঁ, প্রথম হচ্ছে আয়েশা কোথাকার। আমি নামগুলো বলি, আপনি ঠিক করেন। আয়েশা হ্যাঁ আমি মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার, আয়েশা। তারপর হচ্ছে দুর্জয় রয়। জি স্যার। তিনি মৌলভীবাজার না হবিগঞ্জ? স্যার আমি সুনামগঞ্জ থেকে। জি। তারপর হচ্ছে ফাতেমা আক্তার স্বর্ণা, আপনি হচ্ছে মৌলভীবাজার নাকি হবিগঞ্জ? ফাহিমা আক্তার স্বর্ণা। স্যার আমি সুনামগঞ্জ। তারপর হচ্ছে আপনি সুনামগঞ্জ হলে অনলাইনে ক্লাস করতেছেন কেন? স্যার আমি আজকে ক্লাসে যাইতে পারিনি স্যার। দুর্জয় রয়, আপনার কি সমস্যা ছিল? তারপর হচ্ছে লেখেন এম এ কাসেম হচ্ছে হবিগঞ্জ। এম এ কাসেম, আব্দুল কাসেম দেন, তাতেই হবে হবিগঞ্জ। জি, হবিগঞ্জ। আপনারটা আমি জানি, সমস্যা না। তারপর হচ্ছে মাহিরা। অস্থির নাম। তারপর হচ্ছে রমজান আলী, আপনি হবিগঞ্জ নাকি মৌলভীবাজার? স্যার আমি মৌলভীবাজার। মৌলভীবাজার, রমজান আলী মৌলভীবাজার। তারপর হচ্ছে মোহাম্মদ শাহিন, আপনি মৌলভীবাজার? মোহাম্মদ শাহিন মৌলভীবাজার। তারপর হচ্ছে নয়ন কান্তি বিশ্বাস। জি স্যার মৌলভীবাজার। দেখে নেন, নয়ন কান্তি বিশ্বাস হচ্ছে মৌলভীবাজার। তারপর হচ্ছে রিফাত মিম। জি স্যার আমি হবিগঞ্জ থেকে। রিফাত মিম, আমি স্যার হবিগঞ্জ থেকে। রিফাত মিম হবিগঞ্জ। তারপর হচ্ছে রিমা আক্তার তাসলিমা।
জি স্যার মৌলভীবাজার থেকে। রিমা আক্তার তাসলিমা মৌলভীবাজার। তারপর হচ্ছে শিমুল আচার্য। জি স্যার, আমি মৌলভীবাজার থেকে। তারপর হচ্ছে শুভা স্নেহা। শুভা স্নেহা জয়েন করে কোন। তারপর হচ্ছে স্যার সুনামগঞ্জ। তাহলে আপনি অনলাইনে কেন? স্যার এখন তো বিকাল টাইম, আমরা তো বুঝছি যে অনলাইনে ক্লাস হবে। কেন নোটিশটা আপনাদের গ্রুপে দেখেন নাই? গ্রুপে তো তো ছিল, তো সন্ধ্যার টাইম, এখন যে বাসা থেকে তো যেতে দেওয়া হবে না। তারপর হচ্ছে সুজানা রশিদ। জি স্যার মৌলভীবাজার। মৌলভীবাজার সুজানা রশিদ। তারপর হচ্ছে তানিমুর রহমান মৌলভীবাজার থেকে স্যার। মৌলভীবাজার। কোথায়, মৌলভীবাজার না হবিগঞ্জ? মৌলভীবাজার। আপনি দুইটা অ্যাকাউন্ট থেকে অ্যাক্টিভ কেন? পিসিতে মাইক্রোফোন সমস্যা হচ্ছে। আচ্ছা, তানিমুর রহমান মৌলভীবাজার। তানজিম মিম আপনি সুনামগঞ্জ না? মিম আপনি সুনামগঞ্জ? তানজিম মিম, হ্যাঁ উনি সুনামগঞ্জ লেবি। আর কেউ আছেন যার নাম বলি নাই? আলফা চৌধুরী সুনামগঞ্জ। তারপরে আচ্ছা, এমন কেউ আছেন যাদের হচ্ছে হবিগঞ্জ বা মৌলভীবাজার আছেন যাদের নাম বলি নাই? স্যার আমারটা লেখেন গুলাম রব্বানি রাব্বানি কি হবিগঞ্জ না মৌলভীবাজার? মৌলভীবাজার। নেন রব্বানি হবিগঞ্জ। মৌলভীবাজার স্যার। মৌলভীবাজার। জি। মৌলভীবাজার। আর এমন কেউ আছেন যার নাম বলি নাই? হবিগঞ্জ বা মৌলভীবাজারের এমন কেউ আছেন? হবিগঞ্জ থেকে কি একজন জয়েন হয়েছেন শুধু? শুধু হাসেম ভাই আপনি শুধু হবিগঞ্জ থেকে, আর কেউ নাই? হ্যাঁ, আরেকজন মেয়ে তো বললো জানি জি রিপাত স্যার আমি স্যার হবিগঞ্জ থেকে জয়েন হয়েছি। রিফাত মিম হবিগঞ্জ। জি স্যার। আচ্ছা, আর কেউ নাই হবিগঞ্জ? আচ্ছা, রেজওয়ানা বেগম। জি স্যার সুনামগঞ্জ থেকে। আপনি অনলাইনে কি করেন? স্যার আজকে আসতে পারি নাই, বাসায় ঝামেলা, এই জন্য অনলাইনে জয়েন হয়েছি। দুর্জয় রয় আপনি সুনামগঞ্জের না? এমন কেউ আছেন যার নাম আমি আর বলি নাই? মৌলভীবাজার হবিগঞ্জ এই দুইটা। আচ্ছা শুনেন, আপনাদের বলে দিই, আপনাদের গ্রুপটা একটু ফলো রাখবেন। আপনাদের গ্রুপে আমি সাজেশন দিয়ে দিব, হ্যাঁ? যে সাজেশন গুলো আপনাদের পরীক্ষায় আসছিল, এই সাজেশন গুলোই হয়তোবা আশা করি যে আপনারা আবার পাবেন। গ্রুপটা সবাই একটু ফলো করবেন। কথা শুনছেন? জি স্যার। স্যার আমার কিছু জি, স্যার। জানার ছিল স্যার। আপনাদের গ্রুপটা একটু সবাই একটু কষ্ট করে ফলো করবেন। আমি হয়তোবা রাতেও দিতে পারি বা কালকেও দিতে পারি, ক্লাসের ইনস্ট্রাকশন গুলো এখন আমি পাই নাই। তো যখন পাবো আপনাদেরকে দিয়ে দিব। ওই কষ্ট করে ওই প্রশ্নগুলা একটু পড়ার ট্রাই করবেন। ওই প্রশ্ন থেকে আপনাদের প্রশ্ন এমন হবে বা আপনারা সাজেশন অনেক পাবেন। আমাদের নেক্সট ক্লাস কবে হবে স্যার? এটা গ্রুপেই জানতে পারবেন। আপনারা হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস পাবেন। জি স্যার। সপ্তাহে 3 দিন ক্লাস পাবেন, একটু গ্রুপেই জানাই দিবে যে আপনাদের কবে ক্লাস হবে কবে হবে না। কি বলেন? স্যার ক্লাসটা মিলি কতদিনের হবে ইসলাম। স্যার? মিলি ইসলাম কই? মিলি তো এইখানেই। স্যার ক্লাস টাইম মিলি আপনি join- স্যার মিলি ইসলাম আসি স্যার। হ্যাঁ মিলি ইসলাম আসি স্যার। কি কইলো? আপনি কোথাকার?
আমি হবিগঞ্জের। মিলি ইসলাম হবিগঞ্জ। হবিগঞ্জ। স্যার আমাদের ক্লাসে আপনারা ক্লাস করতেছেন অনলাইনে, থাকবে। ডিভাইস আছে না জি স্যার আছে। সবারই? জি স্যার। যে কাজগুলো দেওয়া হবে ওই কাজগুলো আমি পরের দিন তার আগেই নিব। কিন্তু আজকে যদি আমি ম্যানুপুলেশন দেখাই দিই, আমি এই ম্যানুপুলেশনটা এমন হবে কালকে 5টা দিলে 5টাই নিব। আপনারা যারা ডিওয়াইডি আছেন, ডিওয়াইডি আর অ্যাসেটের ক্লাস কিন্তু রাত দিন তফাৎ হবে। আপনারা ডিওয়াইডিতে অনেকেই আছে না, এখানে তো ডিওয়াইডি অনেকে বেশিরভাগ আছে। ডিওয়াইডিতে যেমন আপনারা কাজ 5টার জায়গায় 2টা দিলেও কিছু বলে না, কিন্তু অ্যাসেটে আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে কাজ। 5টা যদি দিই 5টা কাজই জমা দিতে হবে। জি ওকে স্যার। স্যার। ওকে স্যার। একটু চেষ্টা করবেন যেন সবাই দিতে পারেন। স্যার আমাদের হোমওয়ার্ক কি গ্রুপে দেওয়া হবে পরে? হ্যাঁ, আপনাদের হচ্ছে ক্লাস যখন হয়ে যাবে, ধরেন আজকে আমি আপনাদেরকে ম্যানুপুলেশন দেখাইলাম, ওই ম্যানুপুলেশনের উপরে আমি হয়তো বা কালকে 5টা কাজ দিব, বা পরের দিন যে ক্লাস থাকবে ওই ক্লাসের আগেই আমি 5টা ক্লাস নিয়ে, মানে 5টা কাজ নিয়ে নিব। কিন্তু 5টা কাজের ভিতরে যদি কেউ একটাও না দেন, আমি তাকে কষ্ট করে গ্রুপ থেকে বের করে দিব। বুঝতে পারছেন? জি স্যার। জি একটু স্যার। খেয়াল রাখবেন, 3 মাসের কোর্স, আপনাদের কিন্তু মাত্র ক্লাস পাবেন 10টা থেকে 12টা। এইটা একটু মাথায় রাখবেন। 10 থেকে 12টা কিন্তু ক্লাস পাবেন, এর বেশি না। বা সর্বোচ্চ আমরা 15টাও দিতে পারি আপনাদেরকে, কিন্তু এইটা কোনো নির্ধারিত না যে আপনারা 3 মাসের কোর্স এতটা পাবে অতটা পাবেন। এই জন্য একটু চেষ্টা করবেন আপনাদের যে কাজগুলো দিব ওই কাজগুলো পরের ক্লাস যেন শুরু হওয়ার আগেই গ্রুপে সাবমিট হয়ে যায়। আপনারা সবাই গ্রুপে জয়েন আছেন না? জি স্যার। স্যার। হ্যাঁ, ওই গ্রুপে জয়েন থাকলে আমরা ওই গ্রুপেই আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপ থেকে আপনারা একটু কালেক্ট করে নেবেন। আর আমি আপনাদেরকে কমান্ডের একটা ফাইল দিয়ে দিব, কষ্ট করে কমান্ডগুলো মুখস্থ ধরবো আমি। আচ্ছা স্যার। জি স্যার। আজকে স্যার আজকে এত দরকার নাই। স্যার 3 মাসে যদি স্যার 10-12টা ক্লাস হয় তাহলে আচ্ছা, আপনাদের যারা সপ্তাহে অনলাইনে 2টা আছেন নিলে আমি স্যার ভালো হয় স্যার আমাদের জন্য। লিংকটা ক্লোজ করে দিব। হ্যাঁ, পরবর্তী ক্লাস যেদিন হবে আপনাদেরকে জানাই দেওয়া হবে। হ্যাঁ, জি স্যার। ওকে স্যার। আর স্যার হোমওয়ার্কটা 2-3 দিন আগে দিলে একটু ভালো হয় স্যার ক্লাসের। হ্যাঁ, হ্যাঁ। হোমওয়ার্কটা স্যার যদি ক্লাস শুরুর 2 দিন আগে দেওয়া হয় তাহলে মানে করতে পারবো স্যার হোমওয়ার্ক ভালো। যেদিন আজকে লাগবে না, আজকে কিচ্ছু নাই আপনাদের। হচ্ছে আমি মনে করলাম আগামীকালকে আপনাদের ক্লাস আছে, ক্লাসে যেটা দেখাবো ওইটাই মনে করেন হোমওয়ার্ক দিয়ে দিব। জি স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ ভালো স্যার। স্যার থাকবেন সবাই। পরীক্ষাটা কি স্যার আজকে থেকে 3 মাস পরে হবে? পরীক্ষাটা ঈদের আগেই হবে আপনাদের। ঈদের পর? আচ্ছা, ঈদের পরীক্ষা আপনাদের ঈদের পর হবে। স্যার বুঝি নাই স্যার। ঈদের পর আপনাদের পরীক্ষাটা হবে। ঈদের পর হলে তো একদম স্যার 1 মাসেই দেখা যায় স্যার, তাহলে 3 এক মাস মাস কি তো হয়? ক্লাস পাবেন না আপনারা, সপ্তাহে 3 দিন করে ক্লাস পাবেন। ও বুঝতে পারছি স্যার। স্যার পরীক্ষাটা কি অনলাইনে হবে না অফলাইনে? বুঝি না, কি বললেন? স্যার পরীক্ষাটা অনলাইনে হবে নাকি অফলাইনে? পরীক্ষা অফলাইনে হবে, আপনাকে এইখানেই আসতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। ও, মানে আপনি মৌলভীবাজার না হবিগঞ্জ? হবিগঞ্জ। মৌলভীবাজার স্যার। হবিগঞ্জ হলে কষ্ট করে আপনাকে এইখানে আসতে হবে, মানে সুনামগঞ্জে। এখানে এসে পরীক্ষা যেদিন সুনামগঞ্জ। থাকবে অ্যাসেসরের সাথে এসে আপনাকে পরীক্ষাটা দিয়ে যাইতে হবে। আচ্ছা স্যার। যে মৌলভীবাজারে আছেন মৌলভীবাজার থেকে এইখানে আসতে হবে, আইসা পরীক্ষাটা আপনাকে এইখানে দিয়ে দিতে হবে। পরীক্ষা কি স্যার ওই 3 মাস পর হবে নাকি? না না, পরীক্ষা আপনি ঈদের পরেই পাবেন। তাইলে কি স্যার আমাদের 3 মাসের ক্লাস কি পরীক্ষার পরেও ক্লাস হবে নাকি না এর মধ্যেই শেষ হয়ে যাবে? আর কোনোদিনও ক্লাস হবে না। আপনার ক্লাস যদি 10টা হয় 10টা ক্লাসই শেষ, যদি 15টা হয় 15টা ক্লাসেই শেষ, যদি 20টা ক্লাস হয় 20টা ক্লাসেই শেষ। এটা আপনারা গ্রুপেই মানে জানতে পারবেন যে কবে ক্লাস হইতেছে কবে হইতেছে না, কিন্তু পরীক্ষার সময় আপনাদেরকে সুনামগঞ্জ কষ্ট করে আসতে হবে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। পরীক্ষার সময় আপনাকে এইখানে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে আমাদের সামনে, প্লাস হচ্ছে আমাদের অ্যাসেসরের সামনে। আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে, ভাইভা দিতে হবে। আরেকটা জিনিস বলে দেই, আপনারা রিটেনে যেটা ভুল করবেন এনএসডি তে কিন্তু ভাইভাতে ওইটাই জিজ্ঞেস করা হয় সবার আগে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ স্যার। আগামীকালকে না করে দিচ্ছেন? আমি তো কিছুই বলি নাই করে। আগামীকালকে কিসের ক্লাস? সপ্তাহে 3 দিন ক্লাস করছেন না?
জি স্যার। স্যার বুঝি নাই স্যার। স্যার কি বলছেন যে আগামীকাল ক্লাস হবে? গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ও আচ্ছা। আগামী কালকে তো মনে হয় ক্লাস না, স্যার তো বলছেন যে সপ্তাহে 3 দিন, মানে জানাইবা গ্রুপে নাকি? ওকে।